মুক্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছি বিস্তারিত সংবাদে। একটি মহাকুম্ভে অমৃত স্নানে গিয়ে নিখোঁজ মহিলা বাড়ি ফিরে আসায় খুশি পরিবার থেকে এলাকাবাসী। রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানের বাসিন্দা ওই মহিলার নাম রেশমেইত মেহের, বয়স 55 বছর। জানা গিয়েছে গত 27 জানুয়ারি সোমবার তার স্বামী সহ এলাকার বেশ কয়েকজন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চেপে প্রয়াগরাজে মহাকুম্ভ স্নানের উদ্দেশ্যে রওনা দেন। মঙ্গলবার সেখানে পৌঁছান তারা। বুধবার ভোরে স্নান করতে নেমেছিলেন। ওই দিনই মহাকুম্ভে হুড়োহুড়ির ঘটনা ঘটে। তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই বিষয়ে প্রয়াগরাজে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিলেন মহিলার স্বামী। অবশেষে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন সেই মহিলা বাড়ি ফিরে আসায় পরিবারের লোকেরা খুশি। মহিলা বাড়ি ফিরে আসতেই মহিলার সাথে দেখা করতে হাজির গ্রামে প্রচুর মানুষ ও বেলাকোভা পুলিশ ফাঁড়ির পুলিশ কর্তারা। এই বিষয়ে মহিলা সকলকে জানায় সকলের সাথে কথা বলতে বলতে অনেকেই সাহায্য করে ট্রেনে তুলে দিয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পর বাড়িতে ফিরে আসেন তিনি। কালকে রাত থেকে, গতকাল রাত থেকে প্রচণ্ড চিন্তায় ছিলাম এবং যার যতটুকু সোর্স, যতটুকু খবর নেওয়ার কথা, যে জায়গায় খবর দেওয়ার কথা, মানে আমাদের এমপি থেকে শুরু করে আমরা নিজেরা উত্তরপ্রদেশের প্রশাসনকে খোঁজ দেওয়া, উত্তরপ্রদেশে আমাদের যার মানে যে সোর্স আছে সেইভাবে খোঁজ নেওয়া, সমস্ত জায়গায় ফোন করে ওনার ছবি দেওয়ার পর তারপর আজকে সকাল থেকেও সারাদিন খুব ওর পরিবারও খুব চিন্তিত ছিল, সাথে আমরাও ছিলাম এবং আগামী পরশু ওর বাড়ির দুজনকে আমরা উত্তরপ্রদেশে পাঠানোরও ব্যবস্থা করেছিলাম। কিন্তু যাক, উপরওয়ালার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, উনি খুব ভালোভাবে সুস্থভাবে বাড়িতে পৌঁছাইছে। এর থেকে আনন্দের আর কিছু হয় না। ডিসচার্জ সার্টিফিকেটে উল্লেখ করা হয়নি নবজাতক শিশুর কোনো তথ্য, আবার ভুল করা হয়েছে ডিসচার্জের তারিখ, যে কারণে মৃত প্রসূতি শান্তনা রায় মাতব্বরের শিশু সন্তানের জন্ম সার্টিফিকেট বের করা নিয়ে সমস্যায় পড়েছে পরিবার। এদিন শান্তনার মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট জানতে এসে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজে এমনই অভিযোগ করেছে পরিবার। কেবল তাই নয়, ঘটনার তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার। তাদের বক্তব্য, বলা হয়েছিল তদন্তকারী দলের সদস্যরা পরিবারের সাথেও কথা বলবে, কিন্তু 10 দিন পার হয়ে গেলেও রিপোর্ট দেওয়া তো দূরের কথা, এখনো পর্যন্ত অভিযোগ নিয়ে পরিবারের সাথে যোগাযোগ পর্যন্ত করা হয়নি। প্রসবের কারণে গত 29 ডিসেম্বর শান্তনাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি করানো হয়েছিল। সেই দিন রাতে সিজার করে একটি পুত্র সন্তানের জন্ম দেয় শান্তনা। পরের দিন থেকে শান্তনার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। 2রা জানুয়ারি রাতে কর্তব্যরত চিকিৎসক শান্তনা দেবীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করেন। সেখানে তার অবস্থা আরও খারাপ হয়। শেষে ভেন্টিলেশনে দেওয়া হয়। দীর্ঘ 21 দিনের লড়াইয়ে গত 25 জানুয়ারি মৃত্যু হয় তার। এদিন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজে শান্তনা দেবীর পরিবারের সদস্য প্রভাত মাতব্বর জানান, চিকিৎসার গাফিলতির কারণেই এই মৃত্যু হয়েছে। এদিকে এই বিষয় নিয়ে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজে এমএসভিপি ডক্টর কল্যাণ খাঁর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনো উত্তর দেননি, তিনি ফোন ধরেননি। আমাদের বার্থ সার্টিফিকেটের যে আমাদের ছুটির জিনিসটা দিয়েছে আর কি, নথিটা দিয়েছে, সেই নথিটার মধ্যে যে আমাদের যে বাচ্চা জন্মগ্রহণ করেছে না তার কোনো ডিটেল আছে, না কোনো আর কি যে ওখানে ডেট যে তারিখ যে ঠিক থাকবে তাও সেরকম কোনো তারিখ কিছুই ঠিক নেই। আচ্ছা, কি দিয়েছে, কি দেওয়া আছে ডেট দেওয়া আছে 3 তারিখ 3 জানুয়ারির 1 আর 2024। আচ্ছা আচ্ছা, আর ভর্তি করেছিলেন কবে? ভর্তি করেছিলাম 29/12/24। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন কি সমস্যা হচ্ছে?
এখন জন্ম সার্টিফিকেট এই নথিটা দিচ্ছে না, আমাদের যে জন্ম সার্টিফিকেট হবে সেই নথিটা দিচ্ছে না। পাশাপাশি আপনার যে স্ত্রী, না না আমার বৌদি আপনার বৌদির মৃত্যুর যে তদন্ত, সেই তদন্তের কি তদন্ত না 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 তদন্তর রিপোর্ট পাইনি। শোনা গেছে যে ওখান থেকে আর কি যে পোস্টমর্টমের রিপোর্ট ওটা দিবে, কিছুদিন পরে দিবে আর কি, একটা সময় যে প্রসেসিং হয় ওটা পরে দিবে। আর যে এখানে যে কমপ্লেন দেওয়া হয়েছিল তারপর এই পর্যন্ত কোনো জবাব আসে না এখান থেকে। জলপাইগুড়ি মেডিকেলের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনাদেরকে বয়ান নেওয়া হবে, সেই না 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 আমাদের এখান থেকে কোনো বয়ান, আমাদের এখান থেকে যে আমাদের বাড়ির সদস্যকে ডাকবে তাও ডাকা হয় নাই। বলছি এই যে নথিটার মধ্যে বাচ্চা হয়েছিল সেটা কি লেখা আছে? না 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 কিচ্ছু লেখা নেই, কিচ্ছু লেখা নেই। রাতের অন্ধকারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো দোকানঘর। শহর জুড়ে পুরসভার ড্রেনের উপর দোকান, শুধু আমাদের উপর কেন এই পদক্ষেপ, এমনটাই অভিযোগ বেশ কয়েকজন ব্যবসায়ীর। রবিবার জলপাইগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়া বস্তি মোড় এলাকায় বিএড কলেজ যাবার পথের ধারে নিকাশি নালার উপর দীর্ঘ সময় ধরে পোল্ট্রি মুরগি বিক্রেতাদের অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়েছে। এর পূর্বে পুরসভার পক্ষ থেকে শুধুমাত্র বিএড কলেজে যাওয়ার পথের ধারে থাকা দোকানগুলিকে সরিয়ে নেবার কথা বলেছিলেন উক্ত ওয়ার্ডের কাউন্সিলর তথা জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এদিকে নিজেদের রুটি হারিয়ে ফেলা ব্যবসায়ীরা শনিবার সকালে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিচার এবং ব্যবসা করার জন্য বিকল্প জায়গার দাবিতে সরব হয়ে ধর্ণা অবস্থান শুরু করে। যেহেতু আপনারা জানেন আমাদের দোকান গত মঙ্গলবার দিন এরকম রাত্রিবেলায় পৌরসভার থেকে এসে হঠাৎই ভেঙে দিয়েছে। ওরা বলতেছে আগাম জানাইছে, আগাম কোনো কিছু জানায় নাই, ঠিক আছে। আর হচ্ছে আমার দোকান 3 মাসের না, আমার দোকান 6 বছর পুরানো, ঠিক আছে। এবার গোটা জলপাইগুড়িতে শুধু আমার একমাত্র দোকান রাস্তার পাশে বা ড্রেনের উপরে না, গোটা জলপাইগুড়িতে হাজার হাজার দোকান আছে, শুধু একমাত্র আমার দোকানটাই কেন ভাঙা হলো, এটা প্রথম কথা। সেকেন্ড কথা, আমরা মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী সৈকত চ্যাটার্জির সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করতেছি সোমবার থেকে, তো আমাদের সাথে কোনো মতেই দেখা হচ্ছে না। আমরা পৌরসভায় গেছিলাম, আমরা পার্টি অফিসে গেছিলাম, ওনার বাড়িতে অবধি গেছিলাম, আমাদের সাথে ওনার কোনো মতেই দেখা হচ্ছে না। তার জন্য আমরা চাচ্ছি মাননীয় শ্রী সৈকত চ্যাটার্জি মহাশয় আমাদের সাথে আসুক, কমসে কম আমাদের একটা বিকল্প ব্যবস্থা তো করুক। আমরা বাড়িতেও বসে আছি, এর থেকে হলে আমরা এখানেই বসি, আমাদের তো অন্য কোনো কাজ নেই, এই দোকান দিয়ে আমাদের সংসার চলতো। যানজটের ব্যাপার নেই, এখানে যানজট তো সেভাবে হয় না। যানজট হইলে আমাদের এই পাশে যত বাইক টোটা আমাদের কাস্টমাররা নিজেরাই সাইড করে দেয়, প্লাস আমাদের এক্সট্রা একটা ছেলে আছে যে সব মোটামুটি বাইক সাইকেল যে কাস্টমার থাকে সব সাইড করে দেয়। খুব বেশি হইলে 5 সেকেন্ড হয়তো কোনো টোটো বা কিছু দাঁড়ায়। এখন একটু একটা দোকান হলে 2টা কাস্টমার তো আসবেই। যতক্ষণ আমরা কোনো বিকল্প উপায় বা কোনো বিচার পাচ্ছি না বা ভাইস চেয়ারম্যান আমাদের সাথে এসে কথা বলে কোনো আমাদের বিকল্প ব্যবস্থা করে দিচ্ছে না, আমরা এখানেই বসে থাকবো। আমরা বাড়িতেও বসে আছি, আমাদের অন্য কোনো উপায় তো নাই। অমিত বণিকের রিপোর্ট। শনিবার সকাল থেকে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে বোল্ডার পাঠানো বন্ধ হলো। দাম না কমলে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে বোল্ডার আমদানি বন্ধ করে দেওয়া হবে। বৈঠক করে কয়েকদিন আগে এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরের ব্যবসায়ীরা। সেই অনুযায়ী এদিন এই সীমান্ত দিয়ে বোল্ডার পাঠানো বন্ধ হয়ে যায়। তবে দ্রুত সমস্যা মিটুক এটা চাইছেন ট্রাক চালক, মালিক থেকে শুরু করে ব্যবসায়ী মহল। কিন্তু বোল্ডার পাঠানো বন্ধ থাকলেও অন্যান্য পণ্য রফতানি অব্যাহত রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ওপারের ব্যবসায়ীদের বক্তব্য, ভুটান থেকে প্রতি টন বোল্ডার $16 আমদানি করতে হচ্ছে। এদিকে প্রতি টন $10 করে ভারত থেকে আবার ক্রয় করতে হচ্ছে। এই দর কমানোর দাবিতেই এই সিদ্ধান্ত। আমি তো কিছু মন্তব্য করতে চাই না, কারণ আমার হাতে লাইভ স্টোর লোড আছে, তো আমি লাইভ স্টোর নিয়ে যাচ্ছি বাংলাদেশে। নিয়ে চলে বাংলাদেশ ঢুকবে এখন। এই মাল কোথা থেকে লোড করা হচ্ছে? ওই জায়গা থেকে। এখন যাবেন কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ। আপনারা কি চান না যে বিগত দিনে যেভাবে এই বর্ডার দিয়ে রিভার স্টোন বোল্ডার যেভাবে এক্সপোর্ট হয়েছে সেভাবে আবার এক্সপোর্ট হোক? হ্যাঁ অবশ্যই, কারণ মাল তো সবারই অসুবিধা না।
এখন বাংলাদেশ বোল্ডার নিচ্ছে না, এতে আপনাদের চালক থেকে বা গাড়ি মালিকের কি সমস্যা হতে পারে বা কি সমস্যা হতে পারে? আমাদের তো কোনো সমস্যা হতে পারে না, কিন্তু সমস্যা হয়তো ওদেরই হতে পারে। আমাদের কোনো সমস্যা, আমরা এখানে গাড়ি না চালাবো, আমরা কোনো জায়গায় গাড়ি চালাবো, আমাদের কোনো সমস্যা নেই। ভাই দেখেন, এইটা চ্যাংরাবান্ধাটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। আজকে বাংলাদেশ থেকে ডাক দিছে যে ইন্ডিয়ান কোনো মাল নিবে না। তো দেখা যাইতেছে যে এখানে এই বর্ডারে কমসে কম খালি শুধু গাড়ির মালিক না, এক্সপোর্টার না, সমস্ত পাবলিকের যেটা হয়তো ইনকামের রাস্তা ছিল সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এবং কি খালি ইন্ডিয়ান না, বাংলাদেশের মধ্যে যেটা তাদের রুজি রোজগারের রাস্তা ছিল এই বর্ডারের উপর দিয়া, সেটাও তাদের বন্ধ হয়ে যায়। খালি যে আজকে ইন্ডিয়ায় প্রভাব পড়বে তা না, বাংলাদেশের মধ্যেও এই জিনিসটার প্রভাব পড়ে যাবে, অভাব হয়ে যাবে। তাই আমি চাই সরকারের কাছে আবেদন যে এই বন্ধটা যাতে অতি সত্বর তাড়াতাড়ি যাতে উঠাইয়া নিতে পারে। এটা দুই পক্ষ আলোচনার মাধ্যমে যেন এই বন্ধটা উঠাইয়া নেয়, তাতে খুব যেমন সবার জন্য খুব ভালো হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং তারপেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টিযুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। শনিবার প্রতিমা আনয়নের মধ্যে দিয়ে এবছর জলপাইগুড়ি প্রেস ক্লাবে সরস্বতী পুজো উৎসবের সূচনা হলো। উল্লেখ্য, প্রতি বছরই বেশ জাঁকজমকপূর্ণভাবে প্রেস ক্লাবের এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এর প্রস্তুতিও শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। এবছরও বড় পোস্ট অফিস প্রাঙ্গণে পুজো ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয় এবছরও। আগামী সোমবার রয়েছে ক্লাবের পুজো, রবিবার ও সোমবার দুদিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন থাকছে বিএসএফ এর তরফে মনোজ্ঞ সঙ্গীতা অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা। সোমবার পুজোর পর প্রসাদ বিতরণ করা হবে। মধ্য দিয়ে কিন্তু আমাদের উৎসবের সূচনা হয়ে যাচ্ছে, সরস্বতী উৎসব। যে উৎসবের সূচনা যদি বলা যায় তাহলে আমরা শুরুটা করেছিলাম বসে আঁকো প্রতিযোগিতা দিয়ে। সেই প্রতিযোগিতা যেরকম শেষ হয়েছে তার পুরস্কার বিতরণী রয়েছে। আজকে প্রতিমা নিয়ে আসবো, জলপাইগুড়ি প্রেস ক্লাব আজকে থেকেই বলা যেতে পারে পুজোর সূচনা করে দিচ্ছে। এবং আমরা এই বছর কিন্তু সোমবার দিন অর্থাৎ সোমবার দিন পুজোর আয়োজন করেছি। তার মাঝখানে অর্থাৎ আগামীকালকেও একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে, যার মধ্যে বিষয় রয়েছে প্যানেল ডিসকাশনের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে চর্চিত বিষয়। সেই বাংলাদেশ নিয়ে যেরকম আলোচনা রয়েছে এবং সীমান্ত যারা পাহারা দেয় সেই সীমান্তরক্ষী বাহিনী যাদেরকে আমরা একটা অন্য ভূমিকায় দেখে আসতাম, সশস্ত্র অবস্থায় সীমান্ত পাহারা দিতেন, তাদেরকে আমরা কালকে একটা অন্য ভূমিকা অর্থাৎ গায়কের ভূমিকায় তাদেরকে আমরা দেখতে পারবো। তারা আমাদের জন্যই আসেন বিশেষ করে সঙ্গীত পরিবেশন করতে। এবং তারপর দিন অর্থাৎ সোমবার দিন সকালবেলা আমাদের পুজো রয়েছে। সেই পুজোর পর রয়েছে প্রসাদ বিতরণের অনুষ্ঠান। সেই প্রসাদ বিতরণের পাশাপাশি সন্ধ্যাবেলায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, সব মিলিয়ে একটা বর্ণাঢ্য ব্যবস্থা রাখা হয়েছে। সমস্ত মানুষজন যাতে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিমা দর্শনের সুযোগ পান সেই ব্যবস্থা থাকছে। প্রতি বছর জানেন যে প্রচুর হাজার হাজার মানুষ আমাদের এখানে প্রসাদ নিতে আসেন। এই বছর আমরা জলপাইগুড়ি আপামর বাসিন্দাদের বলবো তারা আসুন, আমাদের সঙ্গে পুজো দেখুন এবং পূজার প্রসাদ গ্রহণ করুন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন।
জলপাইগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সকল সদস্য মিলে আপামর জলপাইগুড়িবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আজকে থেকেই আসতে পারেন, সন্ধ্যাবেলা থেকে পুজোর সূচনা হয়ে যাচ্ছে এবং সোমবার পর্যন্ত পুজো চলবে। সেখানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বিশেষ করে পুজোর দিন আপনারা আসুন, পুজো দেখুন, প্রসাদ গ্রহণ করুন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের সঙ্গে আপনারাও থাকুন, সামিল হন, এই কামনা রাখছি। জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর পুর ওয়ার্ডের কমিটির দ্বারা পরিচালিত ওয়ার্ড উৎসবের অঙ্গ হিসেবে 4 দিন ব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো। শনিবার সংঘশ্রী ক্লাবের মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওয়ার্ড কমিটির সভাপতি অমলান মুন্সি জানান, 24 নম্বর ওয়ার্ডের ক্লাবগুলিকে নিয়ে এবং একটি অতিথি টিম নিয়ে এই খেলার আয়োজন করা হয়। 8টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। তিনি আরও জানিয়েছেন, ক্রিকেটের হাত ধরে শৈশবে ফিরে আসুক সবুজ ময়দানে। মূলত আগামী প্রজন্মকে মাঠমুখী করতে, পাশাপাশি খেলার মান বাড়াতে এই টুর্নামেন্টের আয়োজন। পৌর ওয়ার্ড কমিটি ওয়ার্ড উৎসব করে প্রতি বছরই, জানেন আপনারা। সেই ওয়ার্ড উৎসবের একটা অঙ্গ এই খেলা, ক্রিকেট খেলা। 24 নম্বর ওয়ার্ডের ভিতরে যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোকে নিয়ে এবং একটা অতিথি টিম থাকে, সেই টিমগুলোকে নিয়ে মোট 8টা টিমকে নিয়ে এই খেলা 4 দিন ধরে এই খেলাটা স্থানীয় সংঘশ্রী মাঠে অনুষ্ঠিত হবে। মূলত আজকে শৈশব মাঠে আসছে না, শৈশব কিন্তু আজকে মুঠো ফোন বা আপনি মোবাইল ফোনের মধ্যে নিজেদেরকে বন্দি রাখছে। সেই শৈশব যদি মুঠো ফোনের মধ্যে নিজেদেরকে বন্দি রাখে, তাহলে তাদের শারীরিকগতভাবে যে ডেভেলপমেন্ট, সেখানে কোনো একটা জায়গায় কিন্তু ব্যাঘাত ঘটছে। আমরা সেটাকে মাথায় রেখেই এই টুর্নামেন্টটা করি এবং এই টুর্নামেন্টের আমাদের আহ্বান থাকে শৈশব যেন আবার সবুজ মাঠে ফিরে আসে। আমরা বড়রা যারা খেলতো একসময়, তারা এই টুর্নামেন্টটা খেলে, বর্তমান প্লেয়ার যারা রয়েছে তারা খেলে এবং আমরা সবাই মিলে এই মাঠে একসঙ্গে দাঁড়িয়ে বলি, যে সমস্ত অভিভাবকদের বলি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাঠে পাঠান, সবুজে পাঠান, খেলতে পাঠান। শরীর এবং মন গঠনে মাঠের যে ভূমিকা, তার দ্বিতীয় বিকল্প নেই। তাই আমরা এখান থেকে আগামী প্রজন্মকে মাঠে ফেরানোর জন্যই এই ক্রিকেটের আয়োজন বলতে পারি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নিখোঁজের মিলল খোঁজ, মহাকুম্ভে অমৃত স্নানে গিয়ে নিখোঁজ মহিলা বাড়ি ফিরে আসায় খুশি পরিবার। সীমান্তে কড়া নজরদারি, চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে বোল্ডার পাঠানো বন্ধ হলো। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।